হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমার আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা থেকে যে পাতালপুরীর রাজ্য গল্পটি তোমাদের রয়েছে, সেটি তো আমি এত আগেই তোমাদের একটা পার্ট দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ম্যাম আমাদেরকে আরও সেকেন্ড পার্টটা দিন, তোমাদের এক্সাম নাকি তার জন্য। তো কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভালো লেগেছে কমেন্টটা পেয়ে। তো আজ আমি সেই সেকেন্ড পার্ট 2টা তোমাদের আজকে দেব। প্রতিটি লাইন যেমন আগেও আমি ব্যাখ্যা করেছি তোমাদের সাথে, আর সেকেন্ড পার্টেও কিন্তু তাই করব। দেখো, এগুলো তো সব আমি পড়িয়েছি। আমি দেখবে লাস্ট একটা পাতালপুরের রাজ্যের ভিডিও দিয়েছি। দেখো, পাতালপুরের রাজ্য যে গল্পটি রয়েছে, এটির আমি 3-4টা ভিডিও দিয়েছি, কিন্তু এর আগেও আমার অনেক ভিডিও আছে। তো সেই ভিডিওগুলো তোমরা না দেখে আমি যে লাস্ট যে কবে ভিডিওটা দিয়েছিলাম পার্ট 1-এর, সেই ভিডিওটা তোমরা একবার গিয়ে দেখবে। হ্যাঁ, তো সেখানে যতটা পড়িয়েছিলাম এই বরাকরকে পর্যন্ত, তারপর থেকে আজকে আমি কিন্তু আবার তোমাদের পড়াবো। তোমরা তো বুঝতে পেরেছো পাতালপুরের রাজ্য মানে কি। পার্ট 1-এ যদি তোমরা ভিডিওটি যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো, কারণ আমি তো সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তাও একবার বলে দিচ্ছি, পাতালপুরীর রাজ্য হচ্ছে, দেখো, স্বর্গ মর্ত্য পাতাল আমাদের 3টি পৃথিবীতে রয়েছে। স্বর্গ মানে তোমরা সকলেই জানো, যেখানে ভগবান অবস্থান করেন। মর্ত্য মানে যেখানে আমরা অবস্থান করছি। আর পাতালে তো পাতাল দেখবে কলকাতা শহরে চলে গিয়ে তোমরা পাতালে নিচে ট্রেন যাতায়াত করে দেখবে। হ্যাঁ, সেই পাতালের কথাই কিন্তু এখানে বলা হয়, যেটা মাটির নিচ। চলো আমি তাহলে শুরু করি আমার আজকের পার্টটি। দেখো, আগের ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমরা কিন্তু গিয়ে একবার দেখে নেবে। দেখো, বলছে মাঠটা বিষ্ঠায় ভরে আছে, দুর্গন্ধে টেকা যায় না। কলিয়ারির ঠিক পাশ দিয়ে গেছে মালগাড়ির লাইন। সামনেই কলের চালুনিতে কয়লা ঝাড়াই হচ্ছে। লোডিং কামিনরা সেই কয়লা ছোট ছোট টুকরিতে করে মালগাড়িতে বোঝাই করছে। মেয়ে মজুরদের বলে কামিন, কয়লা যারা বোঝাই করে তাদের বলে লোডিং কামিন। গা দিয়ে তাদের ঘাম গড়াচ্ছে, কয়লার গুঁড়ো লেগে চোখগুলো লাল টকটকে হয়ে আছে। সারা দিন খেটেও এরা মাস গেলে 15 টাকা মজুরি পায় না। এখান থেকে আমরা কি পেলাম বলো তো? চলো আমি বলে দিই তোমাদের। বলছে যে মাঠটা দেখতে পাচ্ছেন লেখক, সেই মাঠটা এত নোংরা আবর্জনায় ভরে আছে, সেখানে এত দুর্গন্ধ, বলছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। আর কলিয়ারির যে কলিয়ারির পাশ দিয়ে একটা মালগাড়ির লাইন গেছে, অর্থাৎ যে মালগাড়ি যাতায়াত করে সেই রেল লাইন কিন্তু গেছে। সামনেই কলের চালুনিতে কয়লা ঝাড়াই হচ্ছে। কলের চালুনি অর্থাৎ কলকারখানায় যে চালুনি, সেখানে কিন্তু কি হচ্ছে, কয়লা ঝাড়াই হচ্ছে। কয়লা কিন্তু কি বলবো, কয়লার গুঁড়োগুলো আর কি ঝাড়ছে। কয়লাগুলো কোনগুলো ভালো কোনগুলো গুঁড়ো, সেগুলো মানে ঠিকঠাক করছে আর কি। এগুলো কিন্তু সমস্তটাই কলিয়ারিতে হয়। এগুলো আমাদের বোঝা কিন্তু সবটা আমাদের পক্ষে সম্ভব নয়। লোডিং কামিনরা, লোডিং মানে যারা লোড করছে কয়লাগুলো বোঝাই করে নিয়ে যে গাড়িতে, মালগাড়িতে বোঝাই করছে। দেখো, আমরা তো মালগাড়িগুলোকে অনেক কয়লা নিয়ে যেতে আসতে দেখি, তো সেই কয়লাগুলোকে কে রাখলো বলো? সেগুলোকে ধরো তো কোনো মানুষই উঠিয়েছে না, চাপিয়েছে, লোড করেছে সে কয়লাগুলোকে। তো সেই মানে কলকারখানাতে, মানে সেই কি বলবো, কলকারখানায় সেই যে কামিনরা যারা লোড করছে, তারা কিন্তু সে কয়লা ছোটো ছোটো টুকরি করে মালগাড়িতে ওঠাচ্ছে। আর এই জিনিসটা তোমরা একটু জানবে, মেয়ে মজুর যারা রয়েছে তাদেরকে কামিন বলা হয়। কয়লা যারা বোঝাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আবার লোডিং কামিন বলা হয়। তাদের গা দিয়ে ঘাম গড়াচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক। আমরাও দেখো না, একটু পরিশ্রমে কিছু কাজ করি, আমাদেরও গা দিয়ে ঘাম বেরোবে।
ওদের তো এত কষ্ট করে কাজ, তাহলে তো আরও ঘা দিয়ে ঘাম বেরোবে। দেখো কত মানুষ কষ্ট করে, হ্যাঁ তাই না? আর আমরা ধরো আরামে আছি, হ্যাঁ ভালো থাকতে পারছি, লাইটে পড়ছি, এসিতে পড়ছি, এই করছি, তাও দেখো আমরা পড়াশোনাটাও ঠিকঠাক করি না, তাই না? এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের মানে এত সুন্দর এত জীবনটা উপভোগ করতে পারছি না। আমাদের তো একটাই কাজ বলো, পড়াশোনা করা। আর তো কোনো আমাদের কাজ নেই, তাও আমরা করছি না। তো আমরাও যদি না করি পড়াশোনা, তাহলে আমাদেরকে এরকম কাজ করতে হবে আর কি, মজুরদের কাজ। তাছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই, তাই না? তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব এবং সাজেস্টও করব যে তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, আর দ্বাদশ শ্রেণীতে খুব ভালো নাম্বার আনো, কেমন? চলো, আমি একটু বেশি কথা বলে ফেললাম। কয়লার গুঁড়ো লেগে চোখগুলো লাল টকটকে হয়ে আছে। কয়লার গুঁড়ো, তারা দেখো সারা দিন কয়লার কাজ করছে, তাদের গুঁড়োগুলো তো চোখে ঢুকবে, তা লাল হয়ে গেছে। দেখো এই জিনিসটা তোমরা একটু নিজেরা অনুভব করো না? অনুভব করলে তোমরা বুঝতে পারবে কতটা কষ্ট তাদের জীবনে আর কি। সারাদিন খেটেও বলছে এরা মাস গেলে কত টাকা পায় বলো তো? মাত্র 15 টাকা। তাও কিন্তু মজুরি পায় না, তাদেরকে সেই টাকাটাও দেওয়া হয় না ঠিক মতো, তারা পায় না, মাত্র 15। দেখো তখনকার দিনে 15 টাকাটাই অনেক, আমি বলবো এটা তো অনেক আগেকার লেখা গল্প, কিন্তু তাও এত কষ্টের পরে মাত্র 15 টাকা কিন্তু তারা পায় না। আমাদের কাছে মাত্র এখন মনে হতে পারে 15 টাকাটা, কিন্তু তখনকার দিনে সেটা বিশাল টাকা আর কি। তারপরের প্যারা দেখো, রেল লাইনের এপারে ওপারে দুটি কুলি বস্তি। কুলি বস্তি অর্থাৎ ওই কুলিদের বস্তি রয়েছে, রেল লাইনের এপারেও আছে, রেল লাইনের ওপারেও আছে। ওপর ধাওড়া আর নিচু ধাওড়া। এই ধাওড়া কাকে বলে তোমরা বলবে ম্যাম বুঝতে পারছি না, ধাওড়া কাকে বলে? ধাওড়া মানে হচ্ছে ওই কুলিদের যে বস্তি সেটাকে ধাওড়া বলছে। তারা অনেকজন মিলে একটা বস্তির মতো মানে বসবাস করে, সেই বস্তিটাকে বলা হচ্ছে ধাওড়া। বস্তিকে ওরা বলে ধাওড়া। এই দেখো আমি যেটা বললাম, বস্তিকে ধাওড়া বলে, ওরা বলে ওদের ভাষায়। এই ধাওড়াগুলো কি চিজ বাইরে থেকে একদম বোঝা যায় না, মানে এই বস্তিগুলো কি জিনিস সেটা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবে না, সেখানে প্রবেশ করলেই তুমি বুঝতে পারবে তাদের হিস্ট্রি। চলো নেক্সট প্যারা দেখো, ওপর ধাওড়ায় উঠতেই একটা জলের কল। তাহলে ওপর ধাওড়া, ওপর বস্তিতে যখন লেখক উঠছেন তখন দেখছে একটা জলের কল। কলের সামনের পরপর উপর করা প্রায় 500 কলসি, মানে কলের সামনে পরপর পরপর উপর করা আছে, মানে উল্টো করা আছে আর কি। কি আছে? 500 কলসি, মানে 500 জনের কলসি, 500টা কলসি সেখানে নামা আছে। কেন বলো তো? দেখো নেক্সট পড়লেই বুঝতে পারবো কেন। দোকানে কাপড় কিনতে লোক যেমন কিউ করে দাঁড়ায়, ঠিক তেমনই মানুষের বদলে কলসিগুলো দাঁড়িয়ে আছে 2 ফুটো জলের জন্য। তাহলে কি জন্য তারা দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি এখানে। 2 ফুটো জলের জন্য তারা, 2 ফোঁটা জলের জন্য তারা কলসিগুলো এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখনও অনেক জায়গাতে দেখা যায় জলের এই যে অবস্থা পরিস্থিতি, জল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তোমাদেরও হয়তো অনেক জায়গাতে তোমরাও কিন্তু এই জিনিসটা ফেস করবে, যে জলের জন্য যতটা কষ্ট ভোগ করতে হয় আর কি। ওপর ধাওড়ায় লোক থাকে 1000 খানেকের কিছু বেশি, মানে ওপর যে বস্তি সেখানে কতজন থাকে? 1000 খানেক, হয়তো 1000-এরও বেশি কিছু লোক থাকে। তাদের জন্য 2টো মাত্র জলের কল। তাহলে 1000 লোকের 2টো জলের কল, ভাবতে পারো? তাও 24 ঘন্টার মধ্যে কলের জল থাকে মাত্র 3.5 ঘন্টা। এটা তোমরা একটু আন্ডারলাইন করবে। 24 ঘন্টা আমাদের সারা দিনে, তার মধ্যে মাত্র 3.5 ঘন্টা কলের জলগুলো চলে, মানে জল পড়ে আর কি কলগুলো থেকে, তারপরে কিন্তু আর জল পাওয়া যাবে না। 1 ফোঁটা জলের জন্য অনেক সময় রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। রক্তারক্তি মানে কি বলো তো? কি বোঝাতে চেয়েছেন এখানে লেখক? না, রক্তারক্তি মানে ঝগড়া ঝামেলা মারামারি পর্যন্ত হয়ে যায়। যখন মারামারি করবে কারোর তো রক্ত বেরোবে, চোট লাগবে, তো সেই রক্তারক্তির কথা তিনি এখানে বলেছেন যে রক্তারক্তি হয়ে যায় জলের জন্য। স্বাভাবিক, যে এলাকাতে জল নেই তারাই একমাত্র জানবে যে কি কষ্ট আর কি, আর মারামারি, তাই না? নেক্সট প্যারা দেখো, বাতিঘরের কাছে এসে দেখলাম
রাতের পালি শেষ করে দলে দলে মজুর আর কামিনরা খাদ থেকে ওপরে উঠছে, মানে তাদের রাতের কাজ শেষ হয়ে গেছে, এবারে তারা খাদ থেকে ওপরে উঠছে, মানে খাদ তো নিচে নিচে কয়লা মানে নিচে কয়লা থাকে ধরো, তো তারা ওপরে উঠছে। কে দেখছে বলো তো? লেখক দেখছেন। সর্বাঙ্গে তাদের কয়লার গুঁড়ো যেন কেটে বসেছে, মানে সর্বাঙ্গে অর্থাৎ সারা শরীরে তাদের কয়লার গুঁড়ো লেগে মানে কেটে গেছে। হ্যাঁ, হাত কেটেছে, পা কেটেছে। কয়লাতে যারা কাজ করে বাবা তারাই বুঝবে, আমরা তো আর বুঝবো না বলো। মাটির নিচে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে তারা উঠে আসছে, উঠেও শান্তি নেই, এক ফোঁটা জলের জন্য ছটফট করতে হবে সারাটা দিন। এই যে পাতালপুরী রাজ্য না, মানে কি বলবো, তোমরা যদি মন দিয়ে মন প্রাণ দিয়ে পড়ো না, খুবই তোমাদের কি বলবো, মানে চোখ থেকে জল বেরিয়ে যাবে এরকম পরিস্থিতি। তো বলছে তারা যে ওপরে উঠছে তাদের সর্বাঙ্গ তো বললাম কয়লার মানে মনে হচ্ছে কেটে গেছে। নিচের যে বলছে মাটির নিচে জ্বলন্ত অগ্নিকুণ্ড, অর্থাৎ অগ্নিকুণ্ড মানে তো আগুনের কুণ্ড দেব, সেরকম আগুন থেকে মনে হচ্ছে তারা উঠে আসছে। উঠেও বলছে তাদের শান্তি নেই, কেন? নয় জলের জন্য তাদেরকে আবার ছটফট করতে হবে। তারপরে নেক্সট প্যারা দেখো, মুদিখানায় রোয়াকে দেখলাম, রোয়া করতে সিঁড়ি, বুঝলে? দেখলাম 20-22 বছরের একটি মেয়ে, 20 অর্থাৎ 20-22 মানে 22 তো তোমরা জানো, 22 বছরের একটি মেয়ে মোড়ার মতো পড়ে আছে। মাটির নিচে 8 ঘন্টা নাগারে খেটে কিছুক্ষণ হলো সে ওপরে উঠেছে, ছোট ভাইটা জল ধরে রাখতে পারেনি, তাই ছায়ায় শুয়ে একটু জিরিয়ে নিচ্ছে। আজ তার আর স্নান হবে না, কয়লা মাখা শরীর নিয়েই সন্ধ্যাবেলায় আবার খাদে নামতে হবে। মুদিখানা, যেখানে গ্লসারির জিনিস পাওয়া যায়, আমরা তখন ওই টার্মগুলো ইউজ করি, এই মুদিখানা বললে তোমরা আর বুঝতে পারবে না বাবু। তো ওই মুদিখানার রোয়াকর্তার সিঁড়ি, বুঝলে? সিঁড়িতে বসে দেখছে একটা 20-22 বছরের মেয়ে মোড়ার মতো পড়ে আছে। দেখো এই মোড়ার বানানটা আবার আলাদা রকম দিয়েছে, তোমরা বুঝতে পারবে না, বলবে কেন বলো তো? না সে নাকি 8 ঘন্টা, এটা আন্ডারলাইন করবে, 8 ঘন্টা বলছে একই লাগাতার সে নিচে নেমেছিল, এ ওপরে উঠেছে, ওপরে উঠে ছোট ভাইটা জল ধরে রাখতে পারেনি, তাই ছায়ায় শুয়ে একটু জিরিয়ে নিচ্ছে। আজ আর স্নান হবে না তার। কি করে স্নান হবে? আবার তাকে নামতে হবে তো সন্ধ্যাবেলায়। চলো নেক্সট পার্ট দেখি। এখান থেকে আমি পার্ট 2 লিখেছিলাম, কারণ ওটা আমি অনেক আগেকার ভিডিও দিয়েছিলাম বলে পার্ট 2, কিন্তু এটা এখন তো পার্ট 2 নয়, পার্ট 2 তো আমি ওখান থেকে বানালাম। চলো আবার দেখো, ধাওড়াগুলোর মাঝখান দিয়ে গেছে ছোট অপ্রশস্ত গলি। ধাওড়া মানে বস্তি, বুঝলে? বস্তিগুলোর মাঝখান দিয়েই বলছে একদম ছোট ছোট গলি গেছে। দুপাশে স্তূপাকার জঞ্জাল, জঞ্জাল মানে আবর্জনা, নোংরা, নর্দমার বালাই নেই। গলির মধ্যে মানে নালা নর্দমার কোনো বালাই নেই, যে নোংরা ফেলাবার কোনো জায়গা থাকবে। হ্যাঁ, আর মানে ডাস্টবিন তো ব্যাপার তো তখন তো হয়তো ছিলই না, তো যাই হোক, মানে ওইরকম মানে গর্তের মতোও নাই যে একটু নোংরা টোংরাগুলো ফেলবে। গলির মধ্যে ঢুকলে পেচ্ছাপের তীব্র ঝাঁঝে দম বন্ধ হয়ে আসে। ভাবো, মানুষগুলো যেখানে সেখানে টয়লেট করে দেয়, আর যার জন্য এত গন্ধ, জল ফল দেয় না ধরো। এখানে একদিন থাকলে নরকবাসের ভোগান্তি কি হাড়ে হাড়ে বোঝা যাবে। যারা নরক হয়ে গেছে তারা একমাত্র জানবে, কিন্তু আমরা তো শুনেছি সে কথাটা যে নরকের যন্ত্রণা নাকি খুব অসহ্যকর যন্ত্রণা। তো বলছি সেই যে ভোগান্তি, নরকবাসে যে এরকম বাস করলে ভোগ করতে হবে সেরকম বলছে, এখানে যদি একদিন থাকি তাহলে লেখক বলছে আমি বুঝে যাব, হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। যেই থাকবে, লেখক কেন, যেই থাকবে বলছে সেই বুঝে যাবে। এত পেচ্ছাপের গন্ধ, এত নোংরা আবর্জনা। হ্যাঁ, নেক্সট প্যারা দেখো, বলছে ঘর তো নয়, অন্ধকূপের মতো ছোট ছোট পায়রার খোপ, মানে ঘরগুলো খুব বড় নয়, এইটুকুটুকু খুপড়ির মতো ঘর, একটা মাত্র দরজা, দরজা অর্থ দরজায়, হ্যাঁ, জানালার বদলে ছাদের ঠিক নিচে দুটো গুলগুলি ঘুলঘুলি,
আমারই রিডিং পড়তে মিস্টেক হয়ে যাচ্ছে। ঘুলঘুলি অর্থাৎ কি বলতো, জানালা নেই আমাদের বাড়ি ঘরে, যেমন জানালা আছে সেরকম জানালা নয়, ছোট ছোট এমনি এমনি করে একটা করে, এই দেখো আমি এঁকে দিচ্ছি, এরকম করে একটা একটা করে, সরি ত্রিভুজের মতো একটা একটা করে, সেই কি বলবো ঘুলঘুলি বলে এগুলাকে, আমি জানতাম না বাবা যেগুলোকে ঘুলঘুলি বলে, এই বই পড়ে সমস্তটা আমরা কিন্তু জানতে পারি। তারপর দেখো, ছোটবেলায় এক মফস্বল শহরে মেথর পাড়ায় এক শুয়োরের খোয়ার দেখেছিলাম। শুয়োরের খোয়ার মানে শুয়োরকে রেখেছিল মেথর পাড়ায়, মেথররা, মেথরও তো একটা জাতি তাই না। চারিদিক বন্ধ, অনেকে বলে না শুয়োরের মতো খোয়ারে ঢুকিয়ে দিয়েছিস আমাকে, সে শুয়োরদেরকে ওই রকম খোয়ারে ঢুকিয়ে দেয়, সেরকম তাদের ঘরগুলো। তাতে শুধু একটা ছোট জানালা, সেই জানলা দিয়ে লোহার ফোলা গড়িয়ে শুয়োর মারা হতো। ভয়ানক মানে মৃত্যু বাবা। দেখো তুমি, বলছে একটা জানলা ছোট মতো, এরকম লোহার ফোলার, তো লোহার মানে লম্বা একটা লোহা লাঠির মতো করতো, দিয়ে এমনি করে গলিয়ে কী করতো, শুয়োর মারা হতো। আর অসহ্য যন্ত্রণায় শুয়োরগুলো ছটফট করতো। যে কোনো প্রাণীকে তুমি যেমনভাবেই মারো তারা কিন্তু খুব প্রচণ্ড ছটফট করে তাই না। ধাওড়াগুলো দেখে কেবলই আমার সে শুয়োরের খোয়ারগুলোর কথা মনে হচ্ছিল। এক একটা ঘরে শুধু একটা নয়, দুটো তিনটে পরিবার তাদের পঙ্গপাল নিয়ে থাকে। মানে এই যে ছোট ছোট ঘর বললাম, সেগুলো যে একটা করে মানুষ থাকে তা না, এক গাদা করে থাকে। আর তাদের পাশে শুয়ে থাকে ছাগল, শুয়োর, হাঁস, মুরগি, সব কিছু। কতগুলো প্রাণী থাকে দেখো, এটা আন্ডারলাইন করবে। তারপরে দেখো নেক্সট পারা, দরজার বাইরে পাঁচিল দিয়ে ঘেরা কাঁচা কয়লার উনুন সর্বদা জ্বলছে। দরজার বাইরেটা কী করছে, পাঁচিল দিয়ে ঘেরা আছে, সে জায়গায় কাঁচা কয়লার উনুন সবসময় জ্বলছে। ঠিক পাশেই ছোট ছোট উলঙ্গ শিশুরা ধুলোর মধ্যে হামাগুড়ি দিচ্ছে। উলঙ্গ মানে তোমরা তো জানোই, কোনো পোশাক আশাক কিচ্ছু পরেনি, তারা শিশু যদিও, তো তারা কিন্তু ধুলোর মধ্যে হামাগুড়ি দিচ্ছে আর কি। তাদের দেখবার কেউ নেই, বাপ মা দুজনেই গেছে কাজে। ঘরের মধ্যে তাদের সম্পত্তির মধ্যে আছে শুধু দুটো চারটে মাটির হাঁড়ি। তাদের তো আর বিরাট টাকা পয়সা গয়নাগাটি নেই যে তাদেরকে ঘরগুলো তালা দিয়ে যেতে হবে বা ঘরগুলো দেখাশোনার জন্য লোক চাই, সেরকম তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার নেই। তাদের সম্পত্তির মধ্যে কি আছে এটা আন্ডারলাইন করবে, দুটো চারটে মাটির হাঁড়ি আছে। গরম ভাতের সঙ্গে একটু হলুদ গোলা, নিরামিষ ঝোল, এই হচ্ছে ওদের খাওয়া। ওদের খাওয়াটা তোমরা একটু দাগ দাও, গরম ভাত খায় শুধু, আর ভাতের সঙ্গে একটু হলুদ গোলা, নিরামিষ ঝোল, শুধু ওই হলুদ দিয়ে একটু জল মিশিয়ে ঝোল করে দিল, ওটাই হচ্ছে ওদের খাওয়া। খেতে পারবে আমরা? যদি এরকম না খেতে চাও খাবার, তাহলে কিন্তু মন দিয়ে তোমরা পড়াশোনা করো। আর এই খেয়ে ওরা দিন নেই রাত নেই ভূতের মতো খাটে। দেখো বেশি যে ভালো মন্দ ফল, আমরা তো ফল দল খেয়েও মানে কাজ করতে পারি না তাই না। আর এরা বলছে ওইগুলো খেয়েই ভূতের মতো খাতে, মানে কি মানে তাদের কোনো পরিশ্রম, তাদের যে কষ্ট সেটা তারা মানে এতটা গ্রাহ্যই নেই না, তারা মানে একদম খেটে যায়, যত কষ্টকর কাজ হোক তারা করে দেবে। না খেটে যে উপায় নেই। 2-3 পুরুষ আগে জগেশ্বর তুরীদের এখানে ঘর বাড়ি ছিল, জমি জমা ছিল, সব খুইয়ে এখন তারা বাপ বেটায় এসে খনিতে কাজ নিয়েছে। জগেশ্বর তুরী এখানে একটা জাতি তুরী, আর জগেশ্বর একজনকার নাম। বলছে 2-3 পুরুষ আগে এরা কিন্তু তাদের এখানে ঘর বাড়ি ছিল, কিন্তু বলছে জমি জমা ছিল, কিন্তু এখন কি করেছে, সব কিছু হারিয়ে ফেলেছে তারা। দিয়ে এখন কি করছে, বাপ বেটে মানে ছেলে আর বাবা দুজনে মিলেই খনিতে কাজ নিয়েছে। জামুরিয়া থানায় পরিহারপুর গ্রাম কিভাবে উঠে যাচ্ছে তা আমি স্বচক্ষে দেখে এসেছি। উঠে যাবার নোটিশ এসেছে পরিহারপুরের বাসিন্দাদের ওপর। তারা উঠি করে উঠতে পারছে না, অনেক দিনের স্মৃতি জোড়ানো আছে, গাছ ডোবা, জায়গা জমির মায়া কাটাতে কষ্ট হয়। দুদিন পরে যোগেশ্বর তুরীর মতনই আমাদের অবস্থা হবে।
খনির মালিকের কাছ থেকে তারা নামমাত্র ক্ষতিপূরণের টাকা পাবে, তারপর পেটের জ্বালায় খনিতে কাজ নিতে হবে। এই লাইনটা পড়ে তোমরা কিছু বুঝতে পারলে? দেখো আমি বলছি, এটা একটু শুনবে, হ্যাঁ। বলছে দেখো, যখন কলিয়ারি তৈরি হয়, আমরা তো মানুষ তো জানবে না যে এর নিচে কয়লা আছে। হঠাৎ করে ধরো টেস্ট করতে করতে জানতে পারে সরকার তো কয়লা আছে। এবারে যেখানে কয়লা বেরোবে সেখানটাতে এলাকাটা, পুরো এলাকা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে তো কয়লাগুলো বেরোবে তলে। তো এবারে ওইখানে যে জনবসতি রয়েছে, যে ঘরবাড়িগুলো রয়েছে, তাদেরকে তো উঠে যেতে হবে। তাদেরকে উঠে যেতে বলবে, অন্য জায়গায় তাদেরকে বলবে চলে যাও, তার বদলে কিন্তু টাকা পয়সা দেবে। কিন্তু দেখো, আমাদেরকে যদি এখন বলা হয় যে তোমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাও অন্য কোথাও, আমাদের বাড়ির মধ্যে যে আমাদের স্মৃতি জড়ানো রয়েছে, যে গাছপালার মধ্যে ভালোবাসা জড়ানো রয়েছে, জায়গাটার মধ্যে যে একটা ভালোবাসার টান রয়ে গেছে, সেটা কি ভুলতে পারবো বলো? সেরকম তো তাদেরও অবস্থা। সেখানে সেই বলছে সেখানে ক্ষতিপূরণ তো খুব একটা দেবে না, নামমাত্র দেবে। দিয়ে তখন পেটের জ্বালায়, অর্থাৎ তো এক জায়গাতে ধরো একটা ভালো কাজ করে, এবার অন্য জায়গায় চলে গেলে সে কাজটা ধরো আর করা হবে না। এবার বলছি পেটের জ্বালায় তখন কি হবে, খনিতেই বলবো আমি খনি শ্রমিক হয়ে আমি কাজ করব। বুঝতে পারলে ব্যাপারটা? চলো নেক্সট দেখো। খনির নিজস্ব হাসপাতাল আছে। এই হাসপাতালকে মজুররা জমের মতো ভয় করে। যার মৃত্যু ভয় নেই সেই শুধু হাসপাতালে আসে, আর কেউ হাসপাতালের ছায়া মাড়ায় না। হাত পা কেটে কুটে গেলে মজুররা অনেক সময় হাসপাতালে আসে। দুর্ঘটনায় কারো অঙ্গহানি হলে মালিক তাদের ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য। কিন্তু সে আইন বড় লোকের জন্য, গরিব লোকের জন্য নয়। বলছে খনির তো নিজস্ব হসপিটাল থাকবে, যে খনি অঞ্চলে যারা কাজ করছে শ্রমিকরা, তাদের যে কোনো কাটাকুটি বা তাদের আরও কিছু, মানে কি বলবো, সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটলো তাহলে তারা তো হসপিটালে দেখাবে। কিন্তু তারা যেতে চায় না, তারা যেতে চায় না কারণ তাদের ভয় লাগে, মানে জমের মতো তারা ভয় পায় এই জায়গাটাকে। কারোর যদি অঙ্গহানি হয়, অর্থাৎ হাত পা ধরো একদম কয়লার খাদে নেমে আর কি কেটে গেছে, নেই, তাহলে কি বলছো, তাদের ক্ষতিপূরণ দিতে কিন্তু মালিককে কিন্তু বাধ্য, মালিককে কিন্তু দিতে হবে তাদের ক্ষতিপূরণ, কারণ সেই তো খনি অঞ্চলে কাজ করেই তো তার হাতটা বা পাটা চলে গেল। কিন্তু বলছে এই আইন বড় লোকের জন্য, গরিব লোকের জন্য নয়। মানে তারা ঠিক মতো আইনত, কি বলবো, আইনত কিন্তু তারা ব্যবস্থাও পায় না আর কি। দেখো আজকে একটা দিয়ে দেবো, মানে একটা পার্ট পড়িয়ে দেবো 2 করে, আর 3 নাম্বার পার্ট কিন্তু আরেকটা পড়াবো। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। টেন্ডেল কুলির কাজ করতো কেষ্ট তেলি। এর কেষ্ট তেলি, একজনের নাম কেষ্ট তেলি ও জাত। বলছে ট্যান্ডেল কুলির কাজ করতো কেষ্ট তেলি। বাতিঘরে লোহার ফটক পড়ে বছরখানেক আগে বেচারার ঘাড়টা চিরকালের মতো বেঁকে গেল, একটা চোখও কানা হলো। কিন্তু মামলা করেও আজ পর্যন্ত সে কোম্পানির কাছ থেকে কোনো পাওনা বা 1 পয়সাও আদায় করতে পারেনি। মানে এই যে কাজ করে বাতিঘরে লোহার যে ফটক, মানে লোহার কোনো জিনিস পড়ে তার ঘাড় বেঁকে গেছে, হ্যাঁ, চিরকালের মতো, সে আর কোনো দিন তার ঘাড়টা সোজা হবে না, তার চোখ কানা হয়ে গেছে, তার জন্য তো তার তো আইনের ব্যবস্থা আছে যে তার জন্য তার ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু সে বলছে এখনও সেই পাওনা সে 1 পয়সাও পায়নি। আজ আমি কিন্তু এতটাই পড়িয়ে দেব। নেক্সট দেখো, মাথার ওপর সময় কয়লার চাপ ধসে, মানে মাথার ওপর সময় কয়লার চাপ ধসে যায়। এবার কখন কয়লার ধস নামবে কেউ তো বলতে পারবে না। ধরো হঠাৎ গ্যাস হয়ে হামেশাই খাদের নিচে মানুষ মারা যায়। খাদের নিচে যারা কাজ করে প্রাণে হাতে করে কাজ করতে হয়। এছাড়াও যা সব খুন জখম হয় তা শুনলে গায়ে কাঁটা দেবে। কয়লা খনির ঠিকাদার, ম্যানেজার সবাই প্রায় সাহেব সুবেরাই হয়ে থাকে। তাদের দয়া মায়া বলে কিছু নেই, জানোয়ারের চেয়েও বেশি হিংস্র এরা। এদের বদখেয়ালের বিরুদ্ধে যে দাঁড়াবে তার নিষ্কৃতি নেই। এদের হাতে একদল গুন্ডা সর্দার থাকে, মনিবের একটু ইশারা পেলেই তারা যে কোনো কুলিকামিনকে দুনিয়া থেকে সরিয়ে দেবে।
পাতালপুরীর রাজ্যে তাদের এই অসীম দাপট। যারা খুন হয় তাদের লাশও নাকি খুঁজে পাওয়া যায় না, এরকমই খনি অঞ্চলে চলে। হ্যাঁ, তোমরা এই লাইনটা পড়ে মানে এই প্যারাগ্রাফটা পড়ে তোমাদের আশা করছি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলছে ম্যানেজার ঠিকাদার এদের মধ্যে কোনো দয়া মায়া নেই, আবার এদের বিরুদ্ধে যদি কেউ বলতে যায় কোনো কথা তাহলে আবার তাকে তো বলছে দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাদের আবার চেলা চামচা রয়েছে, হ্যাঁ, গুন্ডা রয়েছে, সর্দার গুন্ডার সর্দার আছে আর কি। তো আজ যেটুকু পড়ালাম, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যে নেক্সট পার্ট রয়েছে, পার্ট 3 করে আমি দিকেরটা দেব, তো তোমরা যদি ওই পার্টটা পেতে আগ্রহী হও তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। আরও একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে তোমরা যদি আমার কি বলবো বায়োগ্রাফি সম্পর্কে জানতে চাও, বা আমার নিয়ে আমি কিভাবে আমার স্কুল জীবন কাটিয়েছি, কিভাবে আমার কলেজ লাইফটা কাটিয়েছি, কিভাবে পড়াশুনো করেছি আর কি, আমি তো পড়াশুনোর দিকটাই বলবো, কিভাবে করেছি, কেমন ছিলাম পড়াশুনোতে, তো সেই সম্পর্কে যদি তোমরা জানতে আমার আগ্রহী হতো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। তো আর 1-2 জন তো কমেন্ট করলে হবে না, যদি আমার এটাতে মানে অনেক কমেন্ট আসে তাহলে কিন্তু আমি এই সম্পর্কে আমার সম্পর্কে আর কি ভিডিও দেব, এবং সমস্তটাই আমার স্কুল লাইফ কলেজ লাইফ সব। এবং আমার একটা অভ্যেস ছিল ছোটোবেলা থেকে ডায়েরি লেখা, তো সেই ডায়েরিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা যদি আগ্রহী হয়ে থাকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো।